আকাশের মুখ ভার, পরিবেশটা যেন কোনো অঘটনের অপেক্ষায়। মনে হচ্ছে প্রকৃতি আজ রুদ্র মূর্তি ধারণ করবে, আকাশ ভেঙে পড়বে বিদ্যুতের ঝলকানিতে। এমন পরিবেশে শুকনো পাতার উপর মশ মশ শব্দ তুলে সন্ডা গোছের দুজন লোক দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের দুজনের মুখই কেমন যেন ফ্যাকাশে। মাথার ঝুড়িতে রয়েছে গোটা কয়েক সদ্য মরা মাছ। তাদের কাঁধে ঝুলছে নাইলন দড়ির মোটা ফাঁদির দুটো জাল। আর ভালো লাগছে না একদম। সংসারের বোঝা টানতে টানতে হাঁপিয়ে গেছি। হাতে একটাও টাকা নেই, শুধু দুশ্চিন্তা। রাতে ঘুমও আসে না। এভাবে আর কতদিন চলবে সত্যি বুঝতে পারছি না। ঠিক বলেছিস, এবার মনে হয় পথে ভিখারি হতে হবে ছেলে আর বউকে নিয়ে। কানা নদীতে মাছ একদম নেই, বাজারে বিক্রি করার মতো কিছু না পেলে খাবো কি? আরে কারণটা হলো ওই বাঁধটা। ওটা দেওয়ার পর থেকেই তো মাছেরা ভয় পেয়ে এইদিকে আসা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এইভাবে চললে তো আর না খেতে পেয়ে মরতে হবে। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। গোবিন্দ আর বীরের প্রতিটি শব্দে বেকারত্বের চাপা কান্না যেন শোনা যাচ্ছে। ছেলেদের হাতে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। আসলে গ্রামের সকলেই কম বেশি চাষাভুষো মানুষ, আর যাদের জমি জায়গা নেই তারা ওই কানা নদীর ছোট বড় মাছ বেচে সংসার চালায়। কিন্তু কদিন যাবৎ মাছের বাজার খুব মন্দা। পুব পাড়ার কাছে নদীতে কাঁচা পাকা বাদ দেওয়ার জন্য এসব ঘটছে, এটাই তাদের ধারণা। হাঁটতে হাঁটতে বীরের দৃষ্টি পড়ল কিছুর ওপর, এবং সে দাঁড়িয়ে গেল। এই গোবিন্দ, ওইখানে ওইটা কি রে? যোগ জলার ওপর ওইটা কি? বীরের ইশারাতে গোবিন্দ গাছের ফাঁক দিয়ে দেখতে পেল প্রবল জলোচ্ছ্বাস। যোগ জলার সমস্ত জল যেন উপর দিকে উঠে ভাসছে বাতাসে। গোবিন্দ বলল, আরে বাপরে, কি হচ্ছে রে ওটা? ও কি ভয়ঙ্কর! আরে আমার মনে হয় আমাদের একবার ওই জলার কাছে যাওয়া উচিত। ওখানে গিয়ে দেখলে সব স্পষ্ট হয়ে যাবে। এমন একটা অবিশ্বাস্য ব্যাপার চোখের সামনে ঘটতে দেখে গোবিন্দ একেবারে নির্বাক আর জ্ঞানশূন্য হয়ে পড়ে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যোগ জলার বুকে জমাট বেঁধেছে কালো মেঘের আঁধার। জলের উপর ঘূর্ণিঝড় আকাশে মিশে গেছে, কিন্তু কোথাও এতটুকু হাওয়া নেই। বীরে, এই বীরে, আরে এই বীরে, কি হয়েছে? শুনছিস? কেউ যেন ফিস ফিস করে কি বলছে, বুঝতে পারছিস? কই না তো, কিছুই তো বুঝতে পারছি না। চল তো গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। তাদের দৃষ্টি আটকে গেল যোগ ভর্তি পুকুরের দিকে, যেন সম্মোহিত হয়ে দেখছিল। আর এক পা করে এগিয়ে চলল সেই জলার দিকে। জলার সমস্ত মাছ ঘূর্ণিঝড়ে পাক খেয়ে ডাঙায় এসে পড়েছে। এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেনি। এর সাথে সাথে তারা শুনতে পায় কারুর একটা চাপা কণ্ঠস্বর, বলছি আমার কাজ শেষ কর। ও না 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 না, এটা কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমারও বোধগম্য হচ্ছে না কিছুই। এই পরিবেশে মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠেছে। জলার কাছাকাছি আসা মাত্রই তাদের নজর পড়ল চারিদিকে নিস্তব্ধতা। কোনো মানুষের চিহ্ন নেই, মাছ ছাড়া আর কোনো কিছুই নেই চারপাশে। আর জলা থেকে কেবলই সবুজ ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া খুবই তীব্র আর ঝাঁঝালো। রীতিমতো বমি এলো তাদের দুজনের। যোগ জলার আশেপাশে জোকে ভর্তি, কোথায় পা দেবে সেটাই তারা ঠাহর করতে পারছে না। এই গা ঘিন ঘিনে আর রক্তচোষা জীবগুলোর জন্যই এই জলার কাছে কেউ পা মারায় না। এ তো বিশ্বাস হচ্ছে না। এখানে এখানে আসলে কি চলছিল? হ্যাঁ বিয়ে, এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে কোনো বড় রহস্য কিছু লুকিয়ে আছে। ঠিক বলেছিস, এইমাত্র দেখলাম জলার জল উতাল পাতাল খাচ্ছে, আর আমরা আসতে না আসতেই এক্ষুনি জল শান্ত হয়ে গেল। হ্যাঁ,
কিছু জিনিস কেমন যেন এলোমেল মনে হচ্ছে, যেন তাড়াহুড়োয় কেউ চলে গেছে। আমার মনে হয় কি এখানে কেউ ছিল, আমরা আসার আগে ভাগে কেটে পড়েছে। তারা জলার কাছে যখন এলো তখন জলার জল শান্ত হয়ে গেছে, কারোর কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। মনের কৌতূহল মেটাতে তারা আশপাশটা একটু খুঁজে দেখতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। না রে, কিচ্ছু পেলাম না রে। আমিও তো কিছু পাইনি। চল এখান থেকে, জায়গাটা একদম ভালো লাগছে না। গ্রামের সবাইকে সবটা জানাতে হবে। জলাশয়ের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কাউকে দেখা গেল না, তখন তারা বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। তাদের দৃষ্টি যেখানে পৌঁছল না, সেখানে গাছের ছায়ায় কেউ একজন তাদের লক্ষ্য করছিল। সর্বাঙ্গে কাপড়, মুখ ঢাকা থাকায় কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। ঝুপ করে গাছের আড়ালে সরে গেল সেই মূর্তিমান। যথারীতি গোবিন্দ আর বীরে গ্রামে ফিরে আসে। তখনও রাস্তার মোড়ে শ্যামলের চায়ের দোকানে গ্রামের লোকজন আড্ডা মারছে। গোপাল খুড়ো বলল, কেরে গোবিন্দ, মাছ ধরা হলো? কিছু পেলি ওই কানা নদী থেকে? না গো, তেমন কোনো বড় মাছ হাতে লাগলো না। মাছগুলো সব গেল কোথায় তাই ভাবছি। খুড়ো খুড়ো, এভাবে আর কতদিন বলো তো? সবাই যে পেটের জ্বালায় ধুঁকতে শুরু করেছে। মরবি কেন? তোদের মতো জেলেদের কথা ভেবে শশীভূষণ তো ভালোই সাহায্য করছে। 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে মাছ কিনছিস, আর সেই মাছ বাজারে বিক্রি করে বাকি 3 ভাগ লাভ করছিস। সেটাও তোদের হচ্ছে না? না খুড়ো, গোবিন্দ ও কথা বলতে চায়নি। এখন না হয় আমাদের চলে যাচ্ছে, কিন্তু কদিন পর শশীভূষণ বাবুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব? আহা, অত ভাবিস না, কটা মাসেরই তো ব্যাপার। ওই পুবপাড়ার কাছে ব্রিজটা ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। বলছি খুড়ো, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবে না তো? এই শশীভূষণ বাবু এত মাছ পান কোথায়? কানা নদীতে তো কোনো মাছ নাই। হঠাৎ সেই প্রশ্ন শুনে চমকে উঠলেন খুড়ো। কিছুক্ষণ গোবিন্দ আর বীরেকে ভালো করে দেখে নিয়ে বললেন, দেখ গোবিন্দ, এই দুর্দিনে শশীভূষণ যে তোদের সবাইকে কত সাহায্য করছে, এটাই তোদের কপাল। কৌতূহল ভালো, বেশি কৌতূহল কিন্তু কপালে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। খুড়োর মুখে এই কথা শুনে গোবিন্দ আর বীরে আর কোনো কথা বলল না, শুধু আসছি বলে সেখান থেকে উঠে পড়ল। শশীভূষণ এই চাপাহাটি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বংশ পরস্পরায় জেলে কানা নদী থেকে মাছ ধরে নিজের পেটটুকু চালিয়ে নেন। গোপাল খুড়ো তার সঙ্গী। সপ্তাহ 2-3 কানা নদীর ওপর পাকা ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে, ফলে নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ফলে চাপাহাটি গ্রামের জেলেরা সংকটে পড়ে যায়। বাজারে মাছের আমদানি রপ্তানির অবস্থা খারাপ। ঠিক এমন অবস্থায় গ্রামের মাছের আড়ত খুলে বসেন শশীভূষণ বাবু। শুধু জেলেদের তিনি 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে মাছ দেন, আর জেলেরা সেই মাছ বাজারে পর্যাপ্ত দামে বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করছেন। কিন্তু তাতেও গ্রামের জেলেদের সন্দেহ বাড়তে থাকে শশীভূষণের ওপর। এই সংকটজনক অবস্থায় তিনি কোথা থেকে এত মাছ পাচ্ছেন? খুড়ো, কত করে নিচ্ছ মাছ? প্রতিদিন জানি, রুই 60 টাকা কেজি আর কাতলা 80 টাকা কেজি। বলছি একটু কম হবে না? তাহলে কেজি 2 নেব। না রে বাপ, 2 কেজি নে আর 10 কেজি নে, বাজারে সবার এক দাম। তাহলে আর কি হবে, দাও 250 রুই মাছ দাও। তো ভাগা, সেই থেকে যা করছিলিস যেন 2-3 কেজি মাছ নিবি। এই রে, এই নে তোর মাছ। সকাল হতেই গ্রামের জেলেরা শশীভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে। গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে। প্রতিদিন বাজার বসে সকালে, আর রবিবার বসে হাট। গোবিন্দ আর বীরে দেখল গোপাল খুড়ো সব গোছাতে শুরু করেছে। কি খুড়ো, কি হলো? এখনই উঠে পড়ছো নাকি? হ্যাঁ রে, আজ একটু কাজ আছে, তাই বাড়ি যাচ্ছি।
তোরা বাজার ঘাট কর, কাল দেখা হচ্ছে হাটে, কেমন? আর কোনো কথা না বাড়িয়ে গোপাল খুড়ো বাড়ির দিকে রওনা হলো। তারা খুড়োর দিকেই তাকিয়ে রইল। বুঝলি বীরে, আমার মন বলছে এই গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু কিছু একটা কাণ্ড কারখানা ঘটাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছিস। আমি খুড়োকে বেশ কয়েক মাস ধরে শশীভূষণ বাবুর বাড়ির দিকে যেতে দেখেছি। কে, তাই নাকি? তাহলে দুই খুড়ো মিলে ওই ঘরের ভিতরে কোনো ঘাটালা করছে। আজ বিকেলে চলে আয়, বুঝলি? আজ বিকেলে তারা শশীভূষণ বাবুর বাড়ির উপর নজর রাখবে বলে ঠিক করে। যথারীতি সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। তারা এসে হাজির হয়েছে শশীভূষণ বাবুর বাড়ির সামনের জঙ্গলে।